আসসালামু আলাইকুম। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক ছিল। যে আমরা যেই সংস্কার বিষয়ে যেই মতামত আমরা দিয়েছিলাম তাদের সুপারিশের উপর ভিত্তি করে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচনা আজকে সম্পূর্ণ হয়নি। আমরা প্রথম ধাপের আলোচনা আজকে আমরা করেছি এবং তাদের যে সুপারিশ সেই সুপারিশের এবং আমাদের যে মতামত দেওয়া হয়েছিল তার বাইরেও অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং এই আলোচনা চলমান থাকবে। মোটা দাগে আমরা জাতীয় নাগরিক পার্টি বলেছি যে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার, যে সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারবো, এটা আমাদের মোটা দাগে উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের যে সংস্কার প্রস্তাবনা, আমরা আজকের আলোচনাতে আমরা ক্ষমতার ভারসাম্য, আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো, প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত, সেটার কিভাবে গণতন্ত্রায়ন করা যায়, রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবের বা প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো রয়েছে, প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি, এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা, মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল। সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি এবং এছাড়া যেই এনসিসির ধারণা দেওয়া হয়েছিল ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, যে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, আমরা সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কিছু মতামত এসেছে। সাংবিধানিক কাউন্সিল হচ্ছে সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ, সেই পদ নিয়োগগুলো দিবেন এবং আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক, আসনের আনুপাতিক নয়, এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা 100 আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে, এ প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি, কিন্তু এটার পদ্ধতি কি হবে সেটার কয়েকটা প্রস্তাবনা এসেছে, সেটা এখনও আমরা চূড়ান্ত হয়নি, চলমান আছে সে আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। নিম্নকক্ষ, উচ্চকক্ষ, জেলা সমন্বয় কাউন্সিল, স্থানীয় জনপ্রতিনিধি, এদের মাধ্যমে একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের ক্ষেত্রে গণভোট করা লাগবে, উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে। আলাদা সচিবালয় করা বিচার বিভাগের জন্য, আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা, জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সংবিধানের মূলনীতি বিষয়ে আমরা আলোচনা করেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে, ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা, এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে, মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে, সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা।
তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে 72-এর মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনের মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে, সেই মূলনীতিগুলো আসতে পারবে না। সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি, ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে। ইন্টারনেট প্রাপ্তির মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে, তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে। আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে প্রার্থী বলেছি ভোটারের বয়স 16 বছর। ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে। এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা যে 70-এর অনুচ্ছেদ, সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারি স্থিতিশীলতা সাপেক্ষে আমরা 70-এর অনুচ্ছেদের সংস্কারের কথা বলেছি। সেক্ষেত্রে অর্থ বিলের কথা বলা হয়েছে এবং স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি। সংসদীয় যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটি স্বাধীন কমিশন করে এটা নতুন বরং নতুন করে এটা নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে না। তো মোটা দাগে আমাদের আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এছাড়া যে পুলিশ সংস্কার কমিশনের স্প্রেডশিট দেওয়া হয়নি সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এছাড়া আমাদের দুদক, পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন বিষয়ে আজকে কোনো আলোচনা হয় না, সেটা পরবর্তী যেদিন বৈঠক নির্ধারণ হবে সেদিন আসলে আলোচনা হবে। নতুন করে আপনারা একটা বিষয় নিয়ে এসেছেন ইলেকট্রল কলেজ রাষ্ট্রপতি নির্বাচনে, যেটা বাংলাদেশে কখনো ছিল না এবং বিশ্বের অধিকাংশ দেশে এটা আসলে কিভাবে বাস্তবায়ন হবে আপনারা হঠাৎ করে এটা মানে বললেন বাস্তবায়নটা? এটা আমাদের প্রস্তাব না, এটা কমিশনের প্রস্তাব, আমরা একমত হয়েছি এবং তাদের প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি। তারা বলেছেন যে আপনার নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সংসদ সদস্য যারা তারা এবং জাতীয় মানে জেলা কাউন্সিল তাদের ভোটে হবে না। আমরা এটার থেকে আরও এগিয়ে গিয়ে বলেছি যারা স্থানীয় প্রতিনিধি তাদেরকেও যেন যুক্ত করা হয়, কারণ জেলা সমন্বয় কাউন্সিল হবে 64টা আর নিম্নকক্ষ উচ্চকক্ষ মিলিয়ে আপনার 500 মতো সদস্য, এদেরকে সহজেই প্রভাবিত করা সম্ভব। যদি এটার আওতা আরও বাড়ানো যায় তাহলে কিন্তু এটা আরও বেশি গণতান্ত্রিক হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই প্রস্তাব, ওনাদের প্রস্তাবে আমরা একমত হয়ে আরেকটু আমাদের মন্তব্য যুক্ত করেছি, সেটা হচ্ছে স্থানীয় প্রতিনিধিদেরকে যুক্ত করা। এটা আমাদের প্রস্তাব না, তাদের প্রস্তাব, আমরা একমত হয়েছি। না, আমরা তো যেগুলো আজকের আলোচনার ব্যাপারটা হচ্ছে আমরা নতুন কোনো বিষয়ে একমত বা দ্বিমতের প্রশ্ন নাই। আজকে আমরা যে সকল বিষয়ে আমরা একমত হয়েছি এবং যে সকল বিষয়ে আমাদের দ্বিমত ছিল সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হয়েছে, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। আসলে আমরা এই যে সমঝোতা, রাজনৈতিক সমঝোতার বিষয়টা, এটা আসলে আমরা মনে করি না যেটা কোনো দলীয় অবস্থান থেকে হওয়া উচিত। বরং আমরা যদি আমাদের নীতিগত অবস্থানটা ঠিক করতে পারি, আমাদের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষার জায়গাটা ঠিক করতে পারি, যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলতেছি এবং আমরা বলতেছি যে যেই ব্যবস্থার ফলে একটা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, আমরা তো অবশ্যই চাই যে সেই ব্যবস্থাটি থাকবে না সামনের বাংলাদেশে। তো সেই ব্যবস্থার পরিবর্তন করতে হলে কি কি পদক্ষেপ আসলে নিতে হবে, আমরা মনে করছি এই পদক্ষেপ নিলে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোতে আমরা প্রবেশ করতে পারবো। তো সেই জায়গা থেকে এটা জনগণই নির্ধারণ করবে, জনগণের সামনেই পরিষ্কার করতে হবে যে আসলে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোয় যাব নাকি আমরা পুরনো রাষ্ট্র কাঠামো, পুরনো বন্দোবস্ততেই ফেরত যাব। ফলে আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং বাংলাদেশে আসলে যেটা কখনোই হয় না, যেটা আজকের আলোচনায় আমরা অনেক বেশি জোর দিয়েছি, যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটার নিয়েই বাংলাদেশের সকল সমস্যা, যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তো এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, আলোচনার টেবিলে বসা, সেই সংস্কৃতি আসলে প্রয়োজন। ফলে আমরা আহ্বান জানাবো যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, সেই সংস্কারে যাতে আমরা সবাই নীতিগতভাবে একমত হই, এর ফলে আসলে এই সংকটকাল থেকে আমরা উত্তরণ করতে পারি। বিএনপির সঙ্গে আপনাদের যে মুখোমুখি অবস্থান আমরা দেখে আসছি এখন পর্যন্ত, সেখানে আসলে বিএনপির সঙ্গে সংযোগের আপনাদের পথ খোলা আছে কিনা, বা আপনারা কি বিএনপির সঙ্গে কোনো আলোচনার প্রস্তাবের মধ্যে পেয়েছেন কিনা? জামাতের সঙ্গে একটা আলোচনা হয়ে গেছে, জামাতের সাথে কোনো আলোচনা? জামাতের সঙ্গে আলোচনা করেছে, আপনাদের সঙ্গে বিএনপি আলোচনা করবে কিনা? আগামী নির্বাচন প্রসঙ্গে এটা অনেকটা অফেন্সিভের কথা, যে বিএনপি জামাত এনসিপি এক জায়গায় আসলে একটা সমাধানে পৌঁছাবে বাংলাদেশ। এখন দেখা যাচ্ছে বিএনপি আর জামাত মোটামুটি একদিকে চলে যাচ্ছে, সেই জায়গায় আপনাদের সঙ্গে বিএনপির পরামর্শ কি বলবো? এখানে আমাদের একটু কনটেক্সটটা ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমাদের যে কলোনিয়াল কনটেক্সটটা আছে সেখানে আউট অফ দ্য বক্সে গিয়ে আমাদের এই সময় একটু চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? আমরা সেই যে মূলনীতিগুলো আছে সেগুলোর ফ্রেমে যদি আমরা বাংলাদেশকে চিন্তা করি, সেই ফ্রেমের মধ্যে আমরা দেখেছিলাম যে ৭৫ পরে সে ফ্রেম থেকে রাষ্ট্রকে নতুনভাবে মুক্তি দেওয়ার জন্য কিন্তু সেই অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে, কনস্টিটিউশনের মধ্য দিয়ে একটা প্রক্রিয়া আমরা গিয়েছি। গত ৫৩ বছরে আমরা দেখেছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ট্রানজিশন পাওয়ার, বাংলাদেশে কোনো উন্নয়ন রাজনৈতিক ক্ষেত্রে ঘটে নাই। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ৭১ পরে জনগণের একটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই জনগণের পরিবর্তনকে যখন সংবিধানে স্থান দেওয়া হয় না, ৭৫ পরে এটা স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা সংবিধানের কাঠামোর মধ্য দিয়ে, অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে করা হয়েছিল, ফলত এটা টেকসই হয় নাই। ২৪ পরে আমাদের সেই সুযোগটা এসেছে, আমাদের সাস্টেইনেবল একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এই সাস্টেইনেবল প্রক্রিয়ার মধ্যে যেতে হলে রাজনৈতিক দলগুলোর কালচারাল যে কনফ্লিক্ট জোন, সেটা থেকে বেরোয় আসতে হবে। এটা যত বড় দল হোক, জনগণের স্বার্থে, শহীদদের স্বার্থে, আহতদের স্বার্থে সে জায়গায় সবাইকে একটা বোঝাপড়াতে আসতে হবে। এই বোঝাপড়াতে যখন আমরা আসব, তখনই আসলে আইনের যে প্রয়োগগুলো সেগুলো আমরা সমাজে বাস্তবায়ন করতে পারবো। তো আমরা মনে করি জনগণের মধ্যে একটা চরিত্রগত পরিবর্তন হয়েছে, জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, পরিবর্তনের সুযোগ এসেছে। সেই পরিবর্তনের সুযোগটাতে সবাই একসাথে অংশগ্রহণ করেছিল মাঠে। ৫ তারিখে আমরা অংশগ্রহণ করেছিলাম, আগামীতেও সবাই অংশগ্রহণ করবে। কিন্তু এই অংশগ্রহণ করে জায়গা থেকে কেউ যদি ক্ষমতার লোভ অথবা অন্যান্য কারণে বেরিয়ে পড়ে, আমরা মনে করি এই সুযোগটা জনগণের সামনে সেই সুযোগটা তারা মিস করবে। এজন্য সকল দল, পক্ষ, গোষ্ঠী এবং জনগণের কাছে আহ্বান থাকবে, আপনাদের সামনে সকল কিছু, আপনাদের সামনেই জনতার আদালতের সংস্কার কার্যক্রমের বিচার হবে এবং এই সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সামনে বাংলাদেশটা এগিয়ে যাবে। তবে তরুণরা বাংলাদেশের এবং বড় অংশে যারা ওমেন সোসাইটি রয়েছে, তারা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এই জায়গায় বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যাবে। তা আমরা আশা করি পক্ষ গোষ্ঠী, রাজনৈতিক দলগুলো এই বোঝাপড়াটায় আসবে। এটা আমাদের কাছে বোঝাপড়া না, এটা কন্টাক্ট পয়েন্টটা হলো জনগণ, জনগণের কাছে কমিটমেন্ট। জনগণের কাছে কমিটমেন্ট যেহেতু জনগণ চেয়েছে নতুন একটি ব্যবস্থা, নতুন একটি সংস্কার, নতুন একটি পরিবর্তন, ফলত সকলকে জনগণের কাছে, যেহেতু আমরা ভোটের জন্য যেতে হবে, জনগণের কাছে সেই দায়িত্ববোধ তাদের থাকবে। কন্টাক্ট পয়েন্ট নট পলিটিক্যাল পার্টি, কন্টাক্ট পয়েন্ট হলো আমাদের কাছে জনগণ। ওই কমিটমেন্টের জায়গা থেকে আমরা কাজ করছি এবং আমাদের কোনো দলীয় এজেন্ডা বা দলকে কিভাবে ক্ষমতা নেওয়া যাওয়া, কিভাবে ক্ষমতার অপব্যবহার বা অপচর্চা, দুর্বৃত্তায়নকে কিভাবে সংসদে নিয়ে আসা, এগুলো পরিহার করে কিভাবে জনগণের মূল রাইট যেটা রয়েছে সেটাকে আমরা সংসদে প্রতিষ্ঠা করা, ওই জায়গা নিয়ে আমরা কাজ করছি। যারা পুরোনোকে আঁকড়ে ধরে থাকতে চাইছে আপনারা বলছেন এবং বলছেন যে তাদের কন্ট্রাক্ট জায়গাটা হচ্ছে জনগণ হওয়া উচিত, সেই তাদের সঙ্গে যে ঐকমত্যের জায়গাটা সেটা তো দরকার। সেই জায়গায় হচ্ছে যে তাদেরকে আপনাদের সাথে এই জায়গায় অ্যালাইন করবে কে? তারা ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক হচ্ছে, তারাও এসেছে, আপনারাও এসেছেন, একই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, তাদের দ্বিমত আছে, আপনাদেরও মতামত আছে। সেই জায়গায় আপনাদের দিক থেকে কোনো ইনিশিয়েটিভ কি থাকবে এই দলগুলোর সাথে? এটা দুইটা আলোচনা, একটা হলো প্রথম পেজের আলোচনা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে যতগুলো বিষয় আমরা ঐক্যমত হতে পারবো, যে মেজর ইস্যুগুলোতে সেগুলো অটোমেটিকলি চলে যাবে। তবে আমাদের এখানে পরবর্তী সংসদে রেটিফাইয়ের একটা বিষয় রয়েছে, সেটা নিয়েও পরবর্তীতে প্রসেসটা নিয়ে আলোচনা হবে। তবে আমরা যেহেতু বলেছি এই সময় আমাদের বড় একটা মৌলিক সংস্কারের প্রয়োজন, সেখানে ভারসাম্য ক্ষমতা আনয়ন এবং যাতে একই ব্যক্তি দুইবারের পর আর প্রধানমন্ত্রী না হতে পারে এবং তাকে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির জায়গা নিয়ে আসা, ওই জায়গাটা দ্বিতীয় পর্যায়ে একটা আলোচনা শুরু হবে।
এবং দ্বিতীয় পর্যায়ে যখন আলোচনাটা শুরু হবে তখন যে বিষয়ে দ্বিমত, এখন যে বিষয়ে একমত আমরা হতে পারবো এই বিষয়গুলো আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব। আর দ্বিতীয় যে রাউন্ডে আলোচনাটা শুরু হবে দ্বিমত বিষয় বা ছোটোখাটো যেখানে আংশিকভাবে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা, ইনডোর আলোচনাতে ইন্টেন্স সবাই একসাথে বসে একটা আলোচনা। এখন কিন্তু সবার সাথে আলাদা আলাদা করে বসা হয়েছে, পরবর্তী রাউন্ডে সবাই এক টেবিলে বসে আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একসাথে আসতে পারবো বলে আশা করি। আচ্ছা, নাহিদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা যেমন 166 এর মধ্যে মূলনীতির বিষয়টা ছিল না, সে জায়গায় আমরা ধরে নিতে পারি আজকে আপনারা এই বিষয়টা উত্থাপন করেছেন। আপনি বলেছেন এটা প্রয়োজনীয়তাই বা কি, আবার পরে আবার আপনি বলছেন যে এগুলো বাতিল করা যায় কিনা। আপনি এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন যে আপনারা কি প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকি বাতিল চাই? আপনারা কি চান না যে মূলনীতিগুলো থাকুক? না, মূলনীতিতে সংস্কার ঐক্যমত কমিশন থেকেই প্রস্তাবনা ছিল যে 4 মূলনীতি বাতিল করা, এবং ওনারা 5 মূলনীতির একটা প্রস্তাবনা দিয়েছে। তো আমরা সেখানে তো শুধু টিক চিহ্ন দেওয়ার এবং ছোট মন্তব্য করার সুযোগ ছিল। তো সেই জায়গায় আমরা বলেছি যে 4 মূলনীতি, যা 72-এর যে 4 মূলনীতি বাতিল করা, সেটাকে আমরা সমর্থন করি। এবং এটা আমরা বহুবার বলেছি যে আমরা কেন 72-এর মূলনীতিকে বাতিল চাই। আর এর পরিবর্তে যে তারা যে 5 মূলনীতি বলেছেন, আমরা সেখানে বলেছি যে বহুত্ববাদের যে বিষয়টা, সেটার আরও পরিষ্কার ব্যাখ্যা বা সংজ্ঞায়নটা কি সেটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি, এবং তারা বলেছেন যে সেটা নিয়ে তারা আরও আলোচনা করবেন এবং এটার ব্যাখ্যা দিবেন। আর এর বাইরেও আমরা বলেছি যে আমরা এখন দেখছি 5ম সংশোধনী মাধ্যমে আবার প্রচেষ্টা আছে। সেই জায়গায় আমরা বলেছি যে এই মূলনীতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় রাজনৈতিক অবস্থান বা দলীয় মূলনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে, দেওয়া হয়েছে। বরং একটা আমাদের এমন একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল, যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই। সেই জায়গায় আমরা প্রশ্ন করেছি ঐক্যমত কমিশনের কাছে যে মূল বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা। কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক কথা বলছি, যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে। এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা। কারণ মূলনীতির যেই বাংলাদেশ আমরা দেখেছি সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আর কি। তো এই বিষয়ে আসলে কোনো চূড়ান্ত কিছু আজকে হয়নি, আজকে আলোচনা হয়েছে। না, আজকে তো এই বিষয়ে আসলে আলোচনা হয়নি, কারণ এই সংস্কারগুলো আমরা আসলে কিভাবে করব, পদ্ধতির জায়গা হচ্ছে তখন আমরা বলতেছি গণপরিষদ নাকি এটা সংশোধনীর মাধ্যমে হবে নাকি গণভোটের মাধ্যমে হবে, এই বিষয়ে আজকে আলোচনা হয়নি। আমাদের পূর্ব অবস্থান তো এটা যে গণপরিষদের মাধ্যমে হতে হবে, এবং আজকে শুধু আসলে কি কি সংস্কার ঐক্যমত হতে পারি সেই বিষয়টা আলোচনা হয়েছে। একশো জন নারী প্রার্থীর, আলাদা করে নারী প্রার্থী যেই প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা আমরা নীতিগতভাবে এটা ঐক্যমত পোষণ করেছি, কিন্তু তাদের এটার পদ্ধতি কি হবে, যেরকম কয়েকটা প্রস্তাবনা এসেছিল যে 400 আসনের মধ্যে সেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে কিনা, আবার 400 আসনের মধ্যে প্রতি 3টা আসনে 1টা আসন করে, এরকম কিছু প্রস্তাবনা ছিল, কিন্তু এই বিষয়ে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। না, আমরা নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছি। আমরা ভেবেছি আমরা আমাদের জায়গা থেকে এটি ভাববো এবং পরবর্তীতে জানাবো। হ্যাঁ, সরাসরি নির্বাচনের মাধ্যমে, আগের যেটা সেটাকে অবশ্যই বাতিল করতে হবে। সরাসরি নির্বাচনের মাধ্যমে 100 আসনে আমাদের নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন করতে হবে। ভাইয়া একটু আপনি না, কমিশনের প্রস্তাবে ছিল অর্থ বিল। একটু ক্লিয়ার করি এটা আমাদের পজিশনটা। কমিশন আমাদেরকে প্রস্তাব করেছে যে অর্থ বিল ব্যতি রেখে অন্যান্য ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে, সংসদ সদস্যরা দিতে পারবে। আমরা মনে করি যে সংসদ সদস্যরা অবশ্যই দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন, এই অধিকার তাদের থাকা উচিত, এটাই কার্যকর সংসদের একটা শর্ত। কিন্তু অর্থ বিল অর্থাৎ বাজেট এবং অনাস্থা, মানে যেটার মধ্যে দিয়ে সরকার পরিবর্তন কিংবা সংসদকে অস্থিতিশীল করা হয়, এই দুটো ক্ষেত্র বাদে অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। অর্থাৎ আমাদের বিবেচনাটা হচ্ছে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং সরকার সংসদের স্থিতিশীলতা, দুটোকে মাথায় রেখে আমরা 70 অনুচ্ছেদ প্রয়োগের কথা বলেছি। আপনারা যেটা বললেন যে আজকে আপনারা এই জিনিসটা চাচ্ছেন ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর, তো কমিশন যে প্রস্তাব করেছে সেটা হচ্ছে এনসিসির মাধ্যমে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।
সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি 7 জনের ভোটে না পাইলে তারপরে প্রধান বিচারপতি, তারপরে ইত্যাদি ইত্যাদি। জামায়াত প্রস্তাব করেছে খুব ক্লিয়ারলি যে ত্রয়োদশ সংশোধনী রিপিট করা হবে যেভাবে ছিল সাবেক প্রধান বিচারপতি। বিএনপি এই জায়গাটা ফাঁকা রাখছে যেহেতু 13 অ্যামেন্ডমেন্ট নিয়ে একটা মামলা চলতেছে, চলমান আছে রিভিউ। তো আপনাদের আসলে এই জায়গায় আপনাদের আসলে মতামতটা কি, যে কিভাবে আমরা শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার করতে পারি, আর কিভাবে অন্তর্বর্তী সরকার হবে? কারণ পুরনো যে বিতর্কটা, যদি চিফ জাস্টিস আবার মানে শব্দ অবসরপ্রাপ্ত চিফ জাস্টিস যদি প্রধান উপদেষ্টা হয়, তাহলে আবারও আপনি চেষ্টা করবেন নিজের উপাসনার জন্য। আর সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি এদেশে পাওয়া যাবে না, এদেশে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি কেউই না, আপনার নামই না, কেউই না, নবডি। তাহলে আপনাদের প্রপোজালটা কি, কিভাবে আসতে পারে? এমন একটা আলাপ যেটা আছে যে উন্নত দেশে যেটা হয় যে আপার হাউস সবসময় থাকে, আপার হাউস কোথাও ডিজার্ভ হয় না, লোয়ার হাউস ডিজার্ভ হয় না, আপার হাউস থাকে, সিনেট থাকে, ভারতের রাজ্যসভা থাকে, পাকিস্তানের সিনেট। তো আপনাদের আসলে আলোচনাটা কি? আপনাদের দিক থেকে আমি শুনছিলাম, আমি সঠিক শুনছি কিনা এই জন্য বলতেছি যে আপনারা একটু প্রস্তাব আছে যে আপার হাউসে ওই টাইমে অন্তর্বর্তী সরকার করা বা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আপার হাউসের মেম্বাররা পালন করতে, ইলেকটেডই থাকলো আবার কোনো বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় সংকট, আপনাদের প্রপোজালটা বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় সংকট যখন ক্ষমতা হস্তান্তরের সময়টা আসে তখন ঘটে থাকে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা, সেটা নিয়ে নানা ধরনের সংকট তৈরি হয়। যারা ক্ষমতাসীন থাকেন, নির্বাচনকালীন সরকার বলতেছে, নির্বাচনকালীন সরকার, সেই নির্বাচনকালীন সরকারের প্রস্তাব থাকে। বলছিলাম যে বাংলাদেশের সব থেকে বড় সংকট হচ্ছে যখন নির্বাচনের সময়কাল আসে তখন কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে। যারা ক্ষমতাসীন দলগুলো থাকেন তারা কিভাবে আবার ক্ষমতা আসতে পারেন সেই ধরনের মেকানিজমের মধ্যে তারা ঢুকতে চান। বাংলাদেশে 1/11 মতো ঘটনাগুলো ঘটে গেছে। আমরা এই জায়গায় ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট কাউন্সিল এর যে প্রস্তাবনার কথা সময়টাতে যে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনা সরকার কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই নির্বাচনকালীন সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে সেটা যেন শুধুমাত্র নির্বাচনের দায়িত্বটাই, সেই হিসাবটাকে মাথায় রেখে সেই সরকারকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করতে হবে। এই প্রস্তাবনা আমরা দিয়েছি। এটার দায়িত্বভার কারা গ্রহণ করবেন, প্রধান উপদেষ্টা কিভাবে হবে, অন্য উপদেষ্টা, সে নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরাও কিছু প্রস্তাবনা দিয়েছি। যারা এনসিসির মেম্বাররা যারা আছেন তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় যিনি নেতা আছেন এবং রাষ্ট্রপতি তেনারা ব্যতিরেকে অন্য ব্যক্তিদেরকে কিভাবে এখানে ইনক্লুড করা যায় সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আমরা এটা নিয়ে আরো আলোচনার সুযোগ আছে বলে আমরা মনে করি।